বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন আমার এই লাইভটি, সবাইকে জানাই সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। হিন্দু ভাই ও অন্যান্য জাতি প্রতি রইল অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমি আপনাদের সঙ্গে আছি আবু বকর সিদ্দিক বিপুল। গত কয়েকদিন আগে আমি চেক জালিয়াতির একটি বিষয় নিয়ে লাইভে এসেছিলাম এবং আপনাদের বলেছিলাম চেক জালিয়াতির মামলা করে 3 শ্রেণীর লোক। তার মধ্যে প্রথম শ্রেণীর একটি বিষয় আপনাদের কাছে আজকে তুলে ধরব এবং অনেক সম্পর্কের একটি বিষয়, কাতর বিষয়, যে বিষয়টা অনেক দুঃখজনক দেশ এবং জাতির জন্য। আসলে চেকের মামলা কেন হয়, কী কারণে হয় এবং মানুষ কেন আত্মহত্যা করে। গতকাল ফেসবুকে লাইভে দেখলাম অনেক সাংবাদিক ভাইয়েরা বা এলাকার তরুণ যুবকেরা একটি নিউজ করেছে বা লাইভে এনেছে। বগুড়া সদরের নামজ এলাকার কেরুপাড়ার এক ব্যক্তি টাকা নিয়েছিল লাভের উপর। বিভিন্নভাবেই তিনি দেনায় জরাজীর্ণ হয়েছেন, কিস্তি তুলেছেন। বিশেষ করে স্থানীয় লোকদের কাছ থেকে, দাদন ব্যবসায়ীর কাছ থেকে লাভের উপর টাকা নিয়েছিল। সেই টাকা শোধ করতে না পেরে তাদের চাপে অতিষ্ঠ হয়ে তিনি আত্মহত্যা করেছেন। আসলে একটি মানুষ কখনোই মৃত্যুর পথটি বেছে নেয়। মানুষ জানে আত্মহত্যা করা মহাপাপ, জানার পরেও কেন মানুষ আত্মহত্যা করে, এই বিষয়টা কি আমরা কখনো ভেবে দেখেছি? আমাদের এই পৃথিবী আসলে 2 দিনের, আমরা আজকে আসি কালকে নাই। কিন্তু অনেকের এত টাকার দরকার, 10,000 টাকা লাভ, 10,000 টাকা লাভের উপর দেয়। 10,000 টাকার লাভ সপ্তাহে 1,000, কেউ আবার 3 দিন পর 1,000, কেউ আবার মাসে 4,000, 5,000, এরকম করে মানুষ যখন ব্যাক আদায় পড়ে, সেই লাভের টাকা তো আসলে এমনি এমনি কেউ কাউকে দেয় না। লাভের টাকার বিনিময়ে মানুষকে কিছু না কিছু জামানত রাখতে হয়, সোনা গহনা বা জমির দলিল, বাড়ির কাগজপত্র। যখন এগুলো না থাকে তখন মানুষ নিরুপায় হয়ে ফাঁকা ব্লাইন্ড চেক দেয় বা সাদা ট্যাম্প দেয়। মাত্র 10 থেকে 15,000 টাকার জন্য সাদা একটি ব্লাইন্ড চেক দিতে হয় বা ট্যাম্প দিতে হয়। প্রতি সপ্তাহে যখন 10,000 টাকার 1,000 টাকা শোধ করে মানুষ, শোধ করতে করতে 2, 4, 5 মাস চালানোর পরে সে 10,000 টাকা দিতে পারে না। তার থেকে পালিয়ে বেড়ায়, ওই 10,000 টাকা লাভ দেওয়ার জন্য অন্যজনের থেকে 500,000 টাকা ধার করে। এইভাবে করতে করতে দেখা যায় সে আরও এক জায়গায় দেনাগ্রস্ত বা ক্ষতিগ্রস্ত হয়েছে, অন্য জায়গায় থেকে লাভ নিয়ে এখানে লাভ চালাতে তার 3 গুণ 4 গুণ লাভ হয়েছে। এই লাভগুলো সে যখন শোধ করতে না পারে, নিরুপায় হয়ে যায়, তখনই মানুষ কিন্তু মৃত্যুর পথ বেছে নেয়। তার আগে গুরুত্বপূর্ণ বিষয় দেখেন, এই যে ফাঁকা চেকটা দেওয়া হলো, 10,000 টাকা নিয়েছে, তার 2 মাসের লাভ হয়েছে 16,000 টাকা বা 20,000 টাকা। আসল টাকার চেয়ে লাভের সংখ্যা বেশি। যখন এই টাকা দিতে না পারে, দিন যায়, আবার লাভের টাকা লাভ হয়। দেখা যায় 10,000 টাকা লেছে, তার লাভ 10,000, এই 20,000 যোগ হলো 20,000, আর 20,000 টাকা দিতে পারছে না, 20,000 টাকার লাভ হতে হতে 30-40,000 টাকা। দেখা যায় 10,000 টাকা এমন এক সময় আসে 2, 4, 5, 6 মাস পরে যে 40 থেকে 50,000 টাকা হয়ে যায়। অথচ সেই দাদন ব্যবসায়ীকে বা সুদখোরকে সে অনেক আগেই টাকা পয়সা এত লাভ দিয়েছে, 10,000 টাকার লাভ 20 থেকে 30,000 টাকা দেওয়া হয়ে গেছে, তারপরেও তার আসল টাকা শোধ হয় না। সে দিনের পর দিন চাপ দিতে থাকে সেই সুদখোরের দাদন ব্যবসায়ীর মাস্তান বাহিনী, এলাকার কিছু পেটুয়া বাহিনী, যাদেরকে ভয় ভীতি দেখে বাড়ির গরু ছাগল থাকলে ধরে আনে, না থাকলে তাকে আটকে রাখে, জোর করে টাকা দিতে বাধ্য করে। তাও দিতে না পারে, তখন তার কাছে যে ফাঁকা ব্লাইন্ড চেক বা ট্যাম্প থাকে, সেই ট্যাম্প দিয়ে প্রথমত থানায় একটি অভিযোগ দায়ের করে ভয়ভীতি। যখন থানায় না পারে, তখন তারা নিরুপায় হয়ে কোর্টে যায়, কোর্টের বারান্দায় যে মামলা করে। কারণ চেক, ফাঁকা চেক বা স্ট্যাম্প দেওয়া রাষ্ট্রীয়ভাবে অপরাধ। আমরা অপরাধ জেনেও আমাদের ব্যাকায়দার কারণে আমরা এই চেকটি দেই। মানুষ কখন চেক দেয়? ব্যাকায়দায় বললে একজন ফাঁকা চেক বা ফাঁকা কিছু দিয়ে টাকা নেয়। এটা বলতেছি সাধারণ খেটে খাওয়া মানুষের ক্ষেত্রে চেক দিয়ে। এই চেকের মামলা পায় 10,000, উনি মামলা করেছে 2 লাখ বা 1 লক্ষ টাকা বা 3 লক্ষ টাকা। এই টাকা যদি না, এই টাকার মামলা করে দীর্ঘদিন বাদী বিবাদী কোর্টে ঘোরার পরে আসলেই আমি লিসি, আমি তো আসামি, আমি কোর্টের কাছে নিরুপায়, আমি হাজির হতে হতে এক সময় আমার পক্ষে রায় হয়ে যায় যে আমি অপরাধী, কারণ চেক দিচ্ছি আমি অপরাধী।
কিন্তু আসলে রাষ্ট্র বা সমাজ ব্যবস্থা বা আইনকে এটা দেখার দরকার ছিল যে একজন পাবলিক সাদা চেক দিলেই এই চেকটাকে আসলে যাচাই করে দেখা দরকার যে লোকটা টাকা পায় বা যে লোকটা টাকা দিয়েছে এই লোকটা কি আসলে পরিকৃতিকভাবে টাকা পায় কি পায় না, বা টাকার মালিক কি মালিক না। আজকে যদি এই না হতো তাহলে আজকে টাকার চাপে একটি নিরীহ পান ঝরে যেত না, যে গ্যাস ট্যাবলেট খেয়ে অপমান সহ্য করতে না পারে, দেনাদারের পাওনাদারের অপমানের সহ্য করতে না পারে, ফ্যামিলির কাছে মান সম্মানে ভয়ে নিজের জীবন নিজে আত্মহত্যা করেছে। এই আত্মহত্যা দায় কার? এর বিচার কে করবে? আর দায় কে নেবে? আজকে সমাজ ব্যবস্থা নেবে না প্রশাসন নেবে? কে করবে সঠিক বিচার? আসলে এই সুদখোর দাদন ব্যবসায়ীদের দ্রুত বিচারের করার দরকার এবং আইনের আওতায় আনা দরকার। অন্তর্বর্তীকালীন সরকার ও বর্তমান আইন উপদেষ্টাকে অনুরোধ রাখবো দূরত্ব সময়ে সারা বাংলাদেশের যত দাদন ব্যবসায়ী আছে চিহ্নিত করে তাদের দূরত্ব আইনের আওতায় আনা হোক। তাহলে আমি চাই না আর কোনো মায়ের প্রাণ এভাবে ঝরে যাক যে দাদন ব্যবসায়ীর কাছে জিম্মি হয়ে। এইরকম অনেক উদাহরণ আছে, অনেক ডকুমেন্ট আমাদের কাছে আছে। পর্যায়ক্রমে যা আমাদের ATV1 নিউজ এবং আমার নিজস্ব পেজ আবু বকর সিদ্দিক বিপুল পেজে আমরা তুলে ধরার চেষ্টা করবো ইনশাল্লাহ। আপনাদের কাছে অনুরোধ রাখবো, এই দাদন ব্যবসায়ী চক্র পরে আপনারা দেখেছেন অনেকে বাড়ি ছাড়া হয়েছে, ঘর ছাড়া হয়েছে, নিজের বাপ দাদা পৈতৃক ভিটা বিক্রি করার পরেও সে দেনা শোধ হয় নাই। সে এলাকা ছেড়ে ঢাকায় রিক্সা চালায়, চট্টগ্রাম রিক্সা চালায়, খুলনায় রিক্সা চালায়, দেশের বাইরে গেছে দেনার দায়ে, শুধু দাদন ব্যবসায়ীর কারণে। এই যে আজকে যে বগুড়ার পানটা ঝরে গেছে, এই পান মানুষটা মৃত্যু হলো, এর দায় কে নেবে, এর বিচার কে করবে? এটা আমরা শেষ পর্যন্ত দেখবো আসলে কি হতে যাচ্ছে। এই আত্মহত্যা, এটা কি নিজের আত্মহত্যা না অন্যের চাপের কারণে সে আত্মহত্যা করছে? এই আত্মহত্যার দায়টা কার আসলে? তাই আমি বলতে চাইবো প্রশাসন এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করব এবং যারা যেখান থেকে লাইভ দেখছেন এই বিষয়টি তুলে ধরবেন। আপনাদেরকে অনুরোধ রাখবো, আমি এই বিষয়ে ফাঁকা চেক এই বিষয়টা নিয়ে আমি দীর্ঘ সময় ধরে কাজ করছি। অবিলম্বে আমরা রাষ্ট্রপক্ষের কাছে নোটিশ করব, স্মারকলিপি প্রদান করব, দূরত্ব যেন 3টা ভাগের এই আইনকে অতি তাড়াতাড়ি সংশোধন করা হয়। কারণ চেকের মামলা 420, 420 বিভিন্নভাবে করে। আমরা পাবলিক যখন চেক দেই, এই চেকের মামলাগুলো জাস্টিফাই করে দেখা দরকার, ব্যাংক স্টেটমেন্ট দেখা দরকার, যে ব্যক্তির চেক সে ব্যাংকে কত টাকা লেনদেন করেছে, সে ব্যক্তির থেকে পরিকৃতিক ব্যক্তি টাকা পায় কি পায় না, এই বিষয়টা আসলে তদন্ত করে দেখা দরকার। সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থা আছে, PBI, CID, DB, SBR, এই শাখাতে এই তদন্ত করে এই মামলাগুলো রেকর্ড করার জন্য আমি বাংলাদেশের যত ঋণ খেলাপি আছে, চেক গ্রেটার মামলা আছে, তাদের পক্ষ থেকে সরকারকে অনুরোধ রাখবো। এটা না শুধু ফাঁকা চেক নেওয়া অপরাধ আইনত, তাহলে ব্যাংক যে চেক নেয় ফাঁকা চেক কোনো এমন থাকে না, তাহলে একটি লোকের জন্য ব্যাংক 3-3টে মামলা করে। আমি লোন লিছি একটা, তাহলে মামলা কেন 3টা হবে? একটি মামলায় হবে। এটা আমি সবার কাছে উত্তর চাই, জবাব চাই। আপনারা এ বিষয়ে সবাই মতামত দেবেন আমার কমেন্টে এবং শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন। ঋণ লিয়েছি একটা, প্রথম হয় চেকের মামলা, চেক জালিয়াতি, তারপরে 420, 420 ফাঁকা চেক দেওয়ার কারণে, তারপরে আসে বাড়ি বা জমি মর্গেজ দিয়েছি, সেই মর্গেজের যে ট্যাম্প বা কাগজ আছে, সেই যে মর্গেজের কাগজ দিয়ে ঋণ মামলা করে। তাহলে একটি লোকের 3টি মামলা, ঋণ লিয়েছে একটি, মামলা হয়েছে 3টি। তাহলে উনি কি মামলায় লড়বে না টাকায় শোধ করে ব্যাংকে, না বাড়ির থেকে পড়ে থাকবে পুলিশের ভয়ে? তার তো জমি দেওয়া আছে, জমি মর্গেজ দেওয়া আছে, জমি বিক্রি করে ব্যাংক লেখ নোটিশ করুক, মামলা করার দরকার নাই। আবার দেখেন NGOর বিষয়গুলো, NGO ছোটখাটো ঋণ মানুষ লাই, আসলে NGOর ঋণ লাই কোন লোকগুলো? গ্রামের খেটে খাওয়া নিরীহ লোক, যারা কিছু করতে পারে না। 15-20 হাজার টাকা লোন নিয়ে একটা মুদির দোকান করে, বাজারে ছোট দোকান করে বা রিক্সা ভ্যান কিনে চালায়। তারা চালাতে একসময় শেষ পর্যায়ে যখন লোন আসে, এই লোনটা তারা দিতে পারে না, লাস্টে 10-15 কিস্তি থাকে, দিতে পারে না, দীর্ঘ সময় পড়লে বেড়ায়, ফ্যামিলি চালাতে পারে না, ছোট গরিব অসহায় মানুষেরা, এটা আপনারা জানেন। সেই সময় ব্যাংকে যে NGOতে যে চেকগুলো নেয়, তারা তো অ্যামাউন্ট লেখে নেয় না, ফাঁকা চেক নেয়। আমি লোন নিয়েছি 50,000, সে 50,000 টাকার 30,000, 35,000 শোধ করছি, 15,000 টাকা পায় NGO, কিন্তু পুনরায় দেখা যায় 60 থেকে 70,000 টাকার মামলা করে।
মাঙ্গা করার কারণে এখন আসামি পক্ষরা তো পলাতক, দীর্ঘ সময় কোর্টে খোঁজ রাখে না, বা দেখা যায় বাদী পক্ষ এত টাউট যে উকিল নোটিশটা পর্যন্ত তারা টাকার বিনিময়ে গায়েব করে, সে পায় না। দীর্ঘ সময় গায়েব থাকার পরে একসময় মামলা চলতে চলতে রায় হয়ে যায়, সাজা হয়ে যায় 6 মাস, 3 মাস, 1 বছর। যখন সাজা হয়ে যায়, যখন আসামিকে গ্রেপ্তার করা হয়, যখন আসামির পক্ষ জানতে পারে ফ্যামিলি সাজা হয়েছে এত টাকার বিনিময়ে, তাহলে এখন কি করতে হবে? কোর্টে মামলা আপিল করতে হবে। আচ্ছা, 50,000 টাকার আপিল করতে 25,000 টাকা, তার থেকে তো এনজিও টাকায় পায় 20,000 টাকা বা 15,000 টাকা। সে 25,000 টাকা কোথায় থেকে দেবে? তার তো আসলে দেওয়ার সমর্থন নাই। থাকার মতো ছোট একটি কুড়ে ঘর বা সন্তান স্ত্রীদেরকে কোনো মতো জীবনে বেঁচে থাকে বা করে খায়। এমন একটা আইন করেছে যে 50% টাকা ছাড়া জামিন নেওয়া যাবে না। আবার যদি আমরা আপোষ হই, আমরা বাদী যদি আপোষ হই, রিকোয়েস্ট করে গ্রামের মাতব্বর বা এলাকাবাসী বা এনজিও হাত ধরে বাড়ি ঘর বেঁচে বা যেভাবেই হোক আত্মীয় স্বজন টাকা পয়সা দিয়ে যদি এটা পরিশোধের আপোষ করে, কিন্তু দেখা যায় যখন আপোষ হয়েছে সেই ক্ষেত্রে কোর্টের বারান্দায় যাওয়ার পরে 50% টাকা ছাড়া জামিন হয় না। এটা কেমন আইন? আপোষ হইলে সেই ক্ষেত্রে ঋণ গ্রহীতার আপোষনামা এবং সে নিজে বাদী যখন কোর্টে দাঁড়াবে সেই ক্ষেত্রে তাকে মামলা থেকে বেকসুর খালাস দেওয়া হোক। এরকম আইন করা হোক কার্যকর অবিলম্বে। এই আইন কেন কার্যকর হচ্ছে না? এরকম সারা বাংলাদেশের অগণিত শিক্ষক সমাজ, অনেক চাকরিজীবী, অনেক ব্যবসায়ী লোক যারা দিনের পর দিন, মাসের পর মাস সেই অন্ধকার কারাগারে বন্দী আছে বিনে দোষে, টাকা দেওয়ার পরে জেল খাটছে। কারো 5 লাখ টাকার মামলা, 2.5 লক্ষ টাকা দিয়ে জামিন নিতে হবে। আসলে 2.5 লক্ষ টাকা দেওয়ার মতো সমর্থন তার নাই, তার বাড়ি ঘর জমা জমি বিক্রি করে শেষ। চেকের মামলা মানে বিশাল একটা চক্র, বিশাল একটা গ্রুপ, তাদের টাকা আছে, ক্ষমতার বলে তারা মামলা করেছে। এই মামলার থেকে আমি চাইবো সরকারকে অতি দ্রুত যদি আইন সংশোধন করে নিম্ন কোর্টে বেনে টাকায় জামিন মঞ্জুর না করা হয়, আমরা সরকারের কাছে আবেদন করব, স্মারকলিপি দেব। যদি না হয় তাহলে আমরা সারা বাংলাদেশের যতগুলো ঋণ গ্রহীতা আছে, যতগুলো চেক জালিয়াতির মামলা আছে, তাদেরকে নিয়ে আমরা মানববন্ধন, মিছিল, মিটিং, অবরোধ থেকে সকল কর্মসূচি পর্যায়ক্রমে আনবো ইনশাআল্লাহ। আপনারা পাশে থাকবেন। আমি নিজেও ভুক্তভোগী হওয়ার পরে এই পথে এসেছি এবং দেখেছি আসলে মানুষ যখন নিরুপায় হয়, যখন কোনো কিছু করতে পারে না, তখন মানুষ আসলে মামলা মোকদ্দমা জেল খাটতে প্রস্তুত হয়ে যায় যে সাজা খেটে টাকা শোধ দেবো। আসলে এত টাকা দেওয়া সম্ভব নয়। তাই এই আইনকে দ্রুত বাতিল করে এই চেকের মামলার আইন দ্রুত সংশোধন করার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন জানাবো এবং অবিলম্বে আমি জাতীয় প্রেস ক্লাবের সামনে এই বিষয়টি নিয়ে মানববন্ধন করব। আমি আমার লয়ার সহ বিভিন্ন জনের সাথে পরামর্শ করেছি এবং দীর্ঘ সময় কাজ করে যাচ্ছি। আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বাংলাদেশের প্রতিটি জেলখানায় কমের পক্ষে 1 থেকে 150 লোক পাবেন যারা নিরীহ লোক বেনে অপরাধে জেল সাজা কাটছে চেকের মামলায়। আমি তাদের পক্ষ থেকে তাদের সাথে কথা বলেছি, বিভিন্ন জেলায় কথা বলেছি, পর্যায়ক্রমে আমি তাদের সাক্ষাৎকার আমি তুলে ধরবো। নাটোর, বগুড়া, সিরাজগঞ্জ, রাজশাহী, রংপুর, দিনাজপুর, ফরিদপুর, চাপাই, খুলনা, বাগেরহাট, নোয়াখালী, মুন্সিগঞ্জ, কিশোরগঞ্জ, বরিশাল, পটুয়াখালী, গাইবান্ধা, সুন্দরগঞ্জ, হবিগঞ্জ, দিনাজপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁ, প্রায় বাংলাদেশের বেশিরভাগ জেলাতে আমি যোগাযোগ করেছি, কথা হয়েছে। এরকম অসংখ্য মানুষ আছে, অসংখ্য শিক্ষক, অসংখ্য মানুষ আছে, তাদের পক্ষ নিয়ে তাদের পাশে দাঁড়িয়ে আমি আমার দিক থেকে চেষ্টা করব দল মত নির্বিশেষে নিরীহ মানুষের পাশে দাঁড়িয়ে তাদের উপকার করার চেষ্টা করব, তাদের পাশে সঙ্গে থেকে কাজ করে যাব যাতে এই মিথ্যা চেকের মামলায় আর বাংলাদেশে অন্যায়ভাবে কেউ জেল না খাটে। এই বিষয়ে আমি কাজ করে যাচ্ছি, কাজ করব। আমি আপনাদের পাশে থাকবো। পরবর্তীতে আবারও লাইভে আসবো, লাইভে আসি আপনাদের সঙ্গে আমি পুরো বিস্তারিত আলোচনা করব আইনের ধারা সহ। তাই আপনাদের কাছে আমি বলতে চাই, প্রিয় দেশবাসী এবং দেশের বাইরে যারা আমার এই অনুষ্ঠানটি লাইভে সরাসরি দেখছেন, সবার কাছে অনুরোধ রাখবো, অনেকে আপনারা আজকে এই সুদের টাকার কারণে দেশের বাইরে গেছেন, অনেকের ভাই মা বোন আত্মহত্যা করেছে, অনেকে দেশ ছাড়া হয়েছেন, গ্রাম ছাড়া হয়েছেন। তাই আসুন আজকে আমরা গ্রাম ছাড়া না হই, যারাই দাদন ব্যবসায়ী, যারা লাভ খাটায়, যারা আমাদেরকে জোর করে চেকে সই করে নিয়েছে, চেকের বিনিময়ে মামলা করেছে, আমরা প্রতিহত করি।
আমরা অন্যায়কে প্রশ্রয় না দিয়ে আমরা এলাকায় দুর্গ গড়ে তুলি। আমরা সারা বাংলাদেশে এমন একটি দুর্গ গড়ে তুলব। অবিলম্বে আমরা একটি কমিটি ঘোষণা করব, যে কমিটির মাধ্যমে এই সুদখোর এবং দাদন ব্যবসায়ীদের প্রতি আমরা আন্দোলন গড়ে তুলব, যাতে দাদন ব্যবসায়ীরা দাঁড়াতে না পারে। তাদের কত সন্ত্রাস বাহিনী আছে, তাদের কত শক্তিশালী আছে, আমরা এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলব এবং সরকারকে অবহিত করব। বাংলাদেশের প্রতিটা থানায়, জেলায়, উপজেলায় আমরা তালিকা করে জমা দেব, তাদের বিরুদ্ধে যেন দ্রুত প্রশাসনের ব্যবস্থা গ্রহণ করা হয়। এবং আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলতে ভুলে গেছি, হাইকোর্ট থেকে একটি রায় হয়েছিল, শুধু ফাঁকা চেকের জমা দিলে মামলা হবে না। কিন্তু হাইকোর্টের রায়কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নিম্ন আদালত এরকম শত শত মামলার রায় প্রদান করেছে, যা আমার কাছে অনেক ডকুমেন্ট আছে বা আমার কাছে কাগজ প্রমাণ সহ আছে। তাহলে হাইকোর্টের রায়কেও কেন মান্য করা হয়নি, এই বিষয়ে আমরা একটি রিট পিটিশন দায়ের করব অবিলম্বে। আপনারা আমাদের পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদের জন্য কাজ করে যেতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও পরবর্তী দেখা হবে। আর যেন কোনো মায়ের কোল খালি না হয় দাদন ব্যবসায়ীর জন্য, আত্মহত্যার পথ বেছে না নিতে হয়। এরকম অনেক প্রমাণ আমার হাতে আছে, পর্যায়ক্রমে প্রতিটা প্রমাণ নিয়ে দৈনিক একটি লাইভে আমি আপনাদেরকে জানাবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।